কারণ অরিজিৎবাবু আপনি খুব সহজভাবে বললেন কোর্ট এই বলেছে, কোর্ট ওই বলেছে, কোর্ট সেই বলেছে, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম না অরিজিৎবাবু কেন বলছেন না যে এখনো পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো, ভোটের আগে গ্রেপ্তার করা হলো, ভোটের আগে দুর্নীতি প্রসঙ্গ উঠলো, সবটাই দেখলাম, কিন্তু এদের সাজা ঘোষণা করা হলো না। তাহলে পার্থদা আমার সহজ প্রশ্ন, ট্রায়াল শেষ হলেই সাজা ঘোষণা হবে? সেটা সুপ্রিম কোর্টই জানে, সেটা তো বিচার ব্যবস্থা ঠিক করবে। সেটা তো ট্রায়াল কবে হবে জানি না, আমি তো বিচার ব্যবস্থার মুখপাত্র নই। লেটস পুট দ্য ফিট ডাউন দেয়ার। পার্থদা, তাহলে কি এই ভোট এলেই দুর্নীতির প্রসঙ্গটা কুমিরছানা দেখানোর মতো চলে আসে এবং ভোট চলে গেলে তারপর ইডি সিবিআই সবাই হাত ফুটিয়ে ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়? দেখুন পরিসংখ্যান যেটা বলছে আজকে ইডি সিবিআই এর সাকসেস রেট কত, যতগুলো মামলা হয়েছে তার কতগুলো নিষ্পত্তি সম্ভব হয়েছে, এবং নিষ্পত্তি হলো কতজন জেল খেটেছেন বা তাদেরকে পানিশমেন্ট করা গিয়েছে। এই সাকসেস রেট কোথাও 0.35%, কোথাও 2%-এরও অনেক কম। এবং এই বিজেপি জামানায় আমরা যদি 2014 থেকে হিসাবটা কষতে শুরু করি তাহলে দেখা যাবে এই সময়ে সিবিআই এবং ইডি সবচেয়ে এফআইআর সব থেকে বেশি হয়েছে ভারতবর্ষের এ যাবৎকালে, এবং তার বেশিরভাগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনেককেই সিবিআই ইডির বিরুদ্ধে এফআইআর হয়েছে, আবার তারা পরক্ষণে যখন বিজেপিতে নাম লিখিয়েছে বা তাদের সঙ্গ দিয়েছে তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ কোথাও একটা ঠান্ডা করে চলে গিয়েছে। অজিত পাওয়ারের কথা নিশ্চয়ই মনে আছে, হিমন্ত বিশ্ব শর্মার কথা নিশ্চয়ই মনে আছে, বা হালামলে এখানকার শুভেন্দু অধিকারীদের কথা মনে রয়েছে। তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ একসময় আমরা শুনতাম, কিন্তু যখনই তারা বিজেপির সঙ্গে সখ্যতা বাড়িয়েছে, তাদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আর দুর্নীতির কথা তোলা হয় না। সুতরাং বিজেপির মুখে দুর্নীতি নিয়ে কথা বলা কখনো সাজে না বলে আমি বিশ্বাস করি, কারণ তারা দ্বিচারিতা করে তাদের সঙ্গে যারা দেয় তাদের সিবিআই থেকে সবকিছু আপনারা লজ্জা হওয়া উচিত বলতে। আচ্ছা বেশ, আমি মনীশ গুপ্তকে মন্ত্রী করার আগে লজ্জা হয়নি আপনাদের? আমি বললে বলবেন, না হলে প্লিজ বলবেন না। লিপিকা দির কাছে আসবো একবার। লিপিকা দি, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। ন্যাশনাল হেরাল্ড কেস 22শে ডিসেম্বর 2025, আপনি নিশ্চয়ই জানেন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলিং এসছে সুপ্রিম কোর্টের, মাফ করবেন দিল্লি হাইকোর্টের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ রুলিং এসছে। মানি লন্ডারিং এর গোটা ব্যাপারটাকেই দিল্লি হাইকোর্ট ডিসমিস করে দিয়েছে, ইডির গোটা কমপ্লেনকে ডিসমিস করে দিয়েছে। সেটাই কথা, যে বিজেপি কতটা মিথ্যে কথা বলে, কতটা মিথ্যে আন্দোলন করে, সেটার প্রমাণ হয়ে গেছে। এবার এখানে আমি কোর্টের জাস্ট দুটো লাইন আপনাকে পড়ে শোনাচ্ছি। দিল্লি ট্রায়াল কোর্ট ইডির কমপ্লেন ন্যাশনাল হেরাল্ড কেসে, যেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সবাই অভিযুক্ত ছিলেন, ইডির চার্জশিটকে ডিসমিস করেছে এটা বলে যে রুলিং দ্য কগনিজেন্স ওয়াজ ইম্পারমিসিবল ইন ল বিকজ দ্য কেস স্টেম ফ্রম বিজেপি লিডার সুব্রমণিয়াম স্বামী's প্রাইভেট কমপ্লেন্ট, নট আ predicate FIR required under PMLA for money laundering ploys। বলেছে পরে তুমি ইনভেস্টিগেশন করতে পারো, কিন্তু কোনো প্রাইভেট কমপ্লেনের এগেনস্ট এটা হয় না। তাহলে কোথায় দাঁড়ালেন বিশ্বজিৎ দাস? প্রথম কথা হচ্ছে যে দুর্নীতিটা রাজনীতির ইস্যু করতে চাইছে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি যেখান থেকে শুরু করেছিলে অনুপ্রবেশের ইস্যু, দেখো বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 50 কিলোমিটার জমি দেওয়ার কথা। 50 কিলোমিটার জমি কত সাল থেকে চাওয়া হয়েছে? 2015 সাল। তুমি যদি খুব নিরপেক্ষভাবে দেখো, এই অনুপ্রবেশ শুধু রাজনৈতিক ইস্যু নয়, ভোটের আগে রাজনৈতিক ইস্যু হয়। তুমি ইউরোপ দেখো, ভারতবর্ষ দেখো, পশ্চিমবঙ্গ দেখো, সবকটা রাজ্য দেখো, অনুপ্রবেশের ইস্যু কিন্তু দীর্ঘদিনের। হঠাৎ করে এই অনুপ্রবেশ ইস্যু বন্ধ করা যাবে না। তোমার মনে থাকবে বিহারে এসআইআর এর আগে নির্বাচন কমিশন বলেছিল যে অনুপ্রবেশ বিহারেও একটা ইস্যু, সেখানে একজনও অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের 58 লক্ষেও একজনকে চিহ্নিত করা যায়নি। এখন আমাদের অপেক্ষা করতে হবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। ডেমোগ্রাফি যদি পাল্টে যায় তাহলে তার নেতিবাচক প্রভাব তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবার উপর পড়বে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কার ছিল? ওই 50 কিলোমিটারের অজুহাত দেখিয়ে যদি মনে করি যে এটা সম্ভব নয়, তাহলে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে অনুপ্রবেশ হয়নি? কি বলছেন? আসামে অনুপ্রবেশ হয়নি?
কি বলছেন যে ত্রিপুরাতে অনুপ্রবেশ হয়নি, মেঘালয়ে অনুপ্রবেশ হয়নি, মণিপুরে অনুপ্রবেশ হয়নি? আমরা কোন ভারতবর্ষে বাস করছি? আর যদি 50 কিলোমিটার কাঁটাতারের ইস্যু হয়, তাহলে আর এই যখন পশ্চিমবঙ্গ দিচ্ছে না কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না 50 কিলোমিটার, তাহলে বিএসএফ তুলে নিয়ে যাক, বিএসএফ দরকার কি আছে? এই সব অজুহাত দিয়ে রাজনৈতিক ইস্যু করে আসলে কর্মীদের উদ্দীপ্ত করা, ভোটে সংগঠন শক্তিশালী করা, এটা আমার মনে হয় সাধারণ মানুষ যারা অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ আমরা কেউই চাই না, যাতে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সামাজিক বিন্যাসটা নষ্ট হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের আগে অনুপ্রবেশটাকে ইস্যু করা হচ্ছে কেন? মনে করা হচ্ছে শাসক দল শুধু অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছে, এই ন্যারেটিভস তৈরি করার চেষ্টা। আর দুর্নীতির কথা পার্থদা বলল, আমি তো এই কথা বলবো যে ভারতীয় জনতা পার্টি তাদের ওয়েবসাইটে শুভেন্দু অধিকারীর ভিডিও দিয়ে পরবর্তীকালে সেই ভিডিও ডিলিট করে দেয়। কোন মন্ত্রে, কোন কারণে? কারণ মানুষ প্রশ্ন তুলবে না স্বচ্ছতার? দুর্নীতি যে রাজনৈতিক দল করুক না, সে অজিত পাওয়ার হোক, রানে হোক, শুভেন্দু অধিকারী হোক, হেমন্ত বিশ্ব শর্মা হোক, সবাই দুর্নীতিগ্রস্ত।